হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাতে আমি আপনাদের জন্য এমন একটা গল্প নিয়ে এসেছি যেটা শোনার পর আপনি আপনার দরজার তালাটা দুবার চেক করতে বাধ্য হবেন। এই গল্পটা সেই সব জিনিসদের নিয়ে যাদের আমরা অন্ধকারে দেখি, আর সেই ভয়ঙ্কর সম্ভাবনাটা নিয়ে যে কখনো কখনো ওরাও আমাদের দিকে তাকিয়ে থাকে। চলুন শুরু করা যাক। গল্পের নাম দ্য নাইট শিফট। মিউজিয়ামের ফ্লোরেসেন্ট লাইটগুলো খালি হলগুলোর ওপর একটা অসুস্থ সবুজ হলুদ আলো ফেলে বিশ্রী শব্দ করছিল। মার্কাস রাতের প্রহরী তার ইউনিফর্মটা ঠিক করে ঘড়ির দিকে তাকালো। ভোর 2:47, আরও 3 ঘন্টা বাকি। সে উইটমোর মিউজিয়াম অফ অ্যান্টিকুইটিসে মাত্র 6 সপ্তাহ ধরে কাজ করছে, কিন্তু এরই মধ্যে রাতগুলো ওর ওপর চেপে বসছিল। ব্যাপারটা নিঃশব্দতা বা অন্ধকারের মধ্যে ছায়ার খেলা নয়, আসল কারণটা ছিল ম্যানিকিনগুলো, পুতুল। পুরো 3 তলাটা ওদের জন্য উৎসর্গ করা একটা প্রদর্শনীর নামে, যার নাম ইতিহাসের মুহূর্তরা। এগুলো কোনো ডিপার্টমেন্টাল স্টোরের সাধারণ পুতুল ছিল না, এগুলো ছিল অস্বস্তিকরভাবে জীবন্ত, মানবতার অন্ধকারতম মুহূর্তগুলোর বিস্তৃত ডায়োরামাতে সাজানো। সেখানে মধ্যযুগীয় প্লেগের শিকার, ভিক্টোরিয়ান যুগের খুনের দৃশ্য, এমনকি প্রাচীন মিশরীয় সমাধির আচার অনুষ্ঠানও ছিল। দিনের বেলায় পর্যটকদের ভিড়ে এগুলো ছিল শুধুই ঐতিহাসিক প্রদর্শন, কিন্তু রাতে একা ওগুলো সম্পূর্ণ অন্য কিছু হয়ে উঠত। মার্কাস তার রাউন্ড শুরু করলো। তার বিশাল মার্বেলের মেঝেতে তার পায়ের শব্দই ছিল একমাত্র আওয়াজ। প্রথম আর দ্বিতীয় তলা পরিষ্কার। সে 3 তলায় ওঠার সিঁড়ির গোড়ায় এসে থামল, স্নায়ু শান্ত করার জন্য একটা গভীর শ্বাস নিল। উপরে ওঠার সাথে সাথে বাতাস ঠান্ডা হয়ে গেল, আর একটা অদ্ভুত মিষ্টি গন্ধ নাকে এলো, যেন পুরনো জামা কাপড় আর হালকা জৈব কিছুর গন্ধ। ম্যানেজমেন্ট বলেছিল যে ওগুলো সংরক্ষণের জন্য জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা। মার্কাস ভাবত ওরা রাতের কর্মীদের সাথে মজা করতে ভালোবাসে। সে মধ্যযুগীয় বিভাগে প্রবেশ করলো। একটা মোমের পরিবার যন্ত্রণায় জমে গিয়ে একটা টেবিলের চারপাশে বসে আছে, তাদের চামড়া কদাকার ফোড়ায় ভরা। ফলকে লেখা লন্ডন 1348, ব্ল্যাক ডেথ আরও একটি পরিবারকে গ্রাস করেছে। যখন মার্কাস 5 দিয়ে হেঁটে যাচ্ছিল, ও দিব্যি গেলে বলতে পারত যে বাবা মূর্তিটার কাঁচের চোখ দুটো ওর পিছু নিল। সবই তোর মনের ভুল, সে বিড়বিড় করে বলল। একটা রাতের মন্ত্র যার ক্ষমতা হারাতে শুরু করেছিল। ভিক্টোরিয়ান বিভাগটি আরও ভয়ঙ্কর ছিল। একজন মহিলা একটা গালিচার ওপর পড়ে আছে, তার গলায় রক্তের তাজা মোমের দাগ। তার খুনিদার ওপর ঝুঁকে দাঁড়িয়ে জানলার দিকে এক পা বাড়িয়ে জমে গেছে, হাতে একটা চটচটে ছুরি। চিহ্নটি বলছিল দ্য হোয়াইট চ্যাপেল হরার, 1888। মার্কাস তার বসকে বলেছিল দৃশ্যটা বেশি গ্রাফিক, কিন্তু তারা শুধু হেসে উড়িয়ে দিয়েছিল। তারা বলেছিল এটা দর্শকদের খুব পছন্দের, কিন্তু আজ রাতে কিছু একটা ঠিক ছিল না। খুনির ম্যানেকেনটা ওটা নড়েছে, খুব বেশি নয়, মাত্র কয়েক ইঞ্চি, কিন্তু মার্কাস এই প্রদর্শনীর প্রত্যেকটা কোণ চিনত। মূর্তিটা জানলার থেকে 3 ফুট দূরে থাকার কথা, এখন সেটা মাত্র 2 ফুট দূরে। আর ওর মাথা, যেটা সবসময় সামনের দিকে থাকতো, সেটা এখন সামান্য ঘুরে গেছে, সোজা দরজার দিকে তাকিয়ে আছে, সোজা তার দিকে। মার্কাস তার রেডিওর দিকে হাত বাড়ালো, কিন্তু ইতস্তত করল। একটা নড়ে যাওয়া ম্যানেকিনের রিপোর্ট করবে, ওরা ওকে পাগল ভাববে। যারা অদ্ভুত জিনিসের রিপোর্ট করেছিল সেই সব গার্ডদের কি হয়েছিল সে দেখেছে, তারা বেশি দিন টেকেনি। সে নিজেকে টহল চালিয়ে যেতে বাধ্য করল। সিকিউরিটি লগে সাইন করার সময় তার হাত কাঁপছিল। সে মিশরীয় সমাধি, প্লেগ ডাক্তার সালেমের ডাইচি বিচার পাশ দিয়ে গেল। সব কিছুই ঠিকঠাক জায়গায় আছে বলে মনে হচ্ছিল, কিন্তু একটা হিমশীতল অনুভূতি তার শিরোদণ্ড বেয়ে উঠল। একটা অনুভূতি যে তাকে কেউ দেখছে, যে তার টর্চের আলো ঠিক বাইরে অন্ধকারে কিছু একটা শ্বাস নিচ্ছে। তারপর সে শব্দটা শুনল, একটা হালকা ঘষড়ানো শব্দ, যেন কাঠের ওপর নখের আঁচড়। সে ঘুরে দাঁড়ালো। তার টর্চের আলো অন্ধকার চিড়ে ফেলল। কিছু না, ম্যানেকিনগুলো নিশ্চলভাবে দাঁড়িয়ে আছে। শব্দটা আবার এলো, এবার ভিক্টোরিয়ান সেকশন থেকে। সে সেই দিকে ফিরে চলল, ইচ্ছে করেই জোরে জোরে পা ফেলল। আশা করল যে ছোট প্রাণীটা শব্দ করছে সে ভয় পেয়ে পালাবে। সে কোণ ঘুরতেই তার হৃৎপিণ্ড থেমে গেল। খুনির ম্যানেকিনটা আর জানলার কাছে নেই, ওটা জানলায় দাঁড়িয়ে একটা মোমের হাত কাঁচের ওপর চেপে ধরে আছে। মার্কাস হোঁচট খেয়ে পিছনে সরে গেল। তার টর্চ লাইটটা পড়ে গেল। সেটা যখন মেঝেতে গোড়াতে লাগলো, তার পাগলামি আলো অন্যান্য নড়াচড়াগুলোকে স্পষ্ট করে তুলল। প্লেগের শিকার লোকটার মাথা ঘুরছে, অভিযুক্ত ডাইচির ফাঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হচ্ছে, আর মিশরীয় সমাধিতে মমিটা ধীরে ধীরে তার কফিনের মধ্যে উঠে বসছে। সে আর এক মুহূর্ত দ্বিধা করেনি। সে দৌড়ালো। তার পিছনে সে স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেল। একটা নয়, অনেকগুলো। মার্বেলের মেঝেতে খটখট আর ঘষড়ানোর একটা মিলিত শব্দ। লিফটটা অনেক দূরে। সে এমপ্লয় ব্রেক রুমে ঢুকে পড়ল। দরজাটা সজোরে বন্ধ করে তালা লাগানোর জন্য হাতড়াতে লাগলো। সে তার ফোন বের করল। কোনো সিগন্যাল নেই। মিউজিয়ামের মোটা পাথরের দেয়ালগুলো একটা খাঁচা হয়ে গেছে। পায়ের শব্দ দরজা ঠিক বাইরে এসে থামল। তারপর একটা কণ্ঠ, পুরনো কাগজের মতো খসখসে আর শুকনো, ফিস ফিস করে তার নাম ধরে বলল, মার্কাস, মার্কাস। সে দেয়ালের সাথে মিশে গেল। তার ভারী নিঃশ্বাস প্রশ্বাসকে চেপে রাখার চেষ্টা করল। মার্কাস,
কণ্ঠটা পুনরায় বলল, আমরা জানি তুমি ওখানে আছিস। আমরা তোকে দেখছিলাম প্রতি রাতে। কি চাস তোরা? মার্কাস কোনোভাবে বলল। আর একটা কণ্ঠ উত্তর দিল, এবার মেয়েলিয়ার ঠান্ডা, তোমাকে ধন্যবাদ জানাতে। ধন্যবাদ? আমাদের সাক্ষী হওয়ার জন্য, সে বলল। হাজার হাজার মানুষ প্রতিদিন আমাদের দিকে তাকায়, কিন্তু তারা সত্যি আমাদের দেখে না। কিন্তু তুমি প্রত্যেকটা খুঁটিনাটি লক্ষ্য করো। তুমি আমাদের চেনো। দরজার হাতলটা নড়তে শুরু করলো। আর এখন প্রথম কণ্ঠটা খসখসে করে বলল, আমাদের সংগ্রহে যোগ দেওয়ার সময় হয়েছে। একটা বন্য আর হিস্টেরিয়াকাল হাসি মার্কাসের গলা থেকে বেরিয়ে গেল। তোরা তো শুধু পুতুল, মোম আর প্লাস্টারের। তাই কি? দরজাটা খট করে খুলে গেল। মার্কাস একটা চেয়ার তুলে নিল, তার একমাত্র অস্ত্র, এবং নিজেকে প্রস্তুত করল। দরজাটা খুলে গেল নিষ্কব্ধ অন্ধকারের মধ্যে। সে অপেক্ষা করতে থাকলো। তার শরীরটা শক্ত, কিন্তু কিছুই এলো না। 5 মিনিট কেটে গেল। 10। চরম নিঃশব্দতা। সাবধানে সে হলওয়েতে উকি দিল। ওটা খালি। মিউজিয়াম আবার শান্ত। সে আর রাউন্ড শেষ করার প্রয়োজন বোধ করল না। তার চাকরি গেলে যাক। সে মূল প্রবেশদ্বারের দিকে দৌড়ালো, কিন্তু সিকিউরিটি ডেস্ক পার হওয়ার সময় সে মনিটরগুলোর দিকে শেষবার না দেখে পারল না। 3 তলার স্ক্রিনে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল। সব ম্যানিকিন আবার তাদের আসল জায়গায় ফিরে গেছে। মার্কাস ভুরের কলম ঠান্ডা হাওয়ায় বেরিয়ে এসে হাঁপাতে লাগল। সে একটা ঘোরের মধ্যে গাড়ি চালিয়ে বাড়ি ফিরল, অসুস্থতার কথা বলে ফোন করল, আর পরের 3 দিন যা দেখেছিল তা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করল। এটা স্ট্রেস, ঘুমের অভাব, গ্যাস লিক, সত্যিটা ছাড়া আর যা কিছু হতে পারে। চতুর্থ দিন সে একটা খবরের রিপোর্ট দেখল। মিউজিয়ামের নিরাপত্তা প্রহরী নিখোঁজ। তার বদলি, ডেভিড নামে একটা যুবক তার প্রথম রাতের শিফটেই উধাও হয়ে গেছে। পুলিশ কোনো ধস্তাধস্তির চিহ্ন পায়নি। একমাত্র সূত্র ছিল একটা সিকিউরিটি লগ, যা ভোর 2:47 হঠাৎ করে শেষ হয়ে গেছে। মার্কেস জানতো ওর পুলিশে যাওয়া উচিত ছিল, কাউকে সতর্ক করা উচিত ছিল। পরিবর্তে সে একটা ব্যাগ গুছিয়ে শহর ছেড়ে চলে গেল। সে নতুন জব ফোন খুঁজেছিল, নতুন জীবন খুঁজে পেল, আর স্মৃতিটা কবর দেওয়ার চেষ্টা করল। কিন্তু 3 মাস পর এক অস্বাভাবিক কৌতূহল ওর ওপর ভর করল। সে মিউজিয়ামের ওয়েবসাইটে গেল। তারা ইতিহাসের মুহূর্তরা প্রদর্শনীটা আপডেট করেছে। একটা নতুন ডিসপ্লে যোগ হয়েছে। তার শিরোনামটা ওর শিরোদণ্ড দিয়ে একটা বরফ শীতল শিরোদ বইয়ে গেল। শিরোনাম ছিল দ্য নাইট ওয়াচম্যান 2024। বিবরণীতে লেখা ছিল, একাকিত্বে পাগল হয়ে যাওয়া এক আধুনিক নিরাপত্তা প্রহরীর বিচ্ছিন্নতা আর প্যারানোইয়ার অভিজ্ঞতা নিন। ছবিটিতে একটা ভয়ঙ্কর জীবন্ত ম্যানেকিন দেখা যাচ্ছিল, যে একটি সিকিউরিটি ইউনিফর্ম পরে আছে, হাত দুটো আত্মরক্ষার ভঙ্গিতে তোলা, তার মুখটা তীব্র আতঙ্কের এক মুখোশ। ওটা ছিল ডেভিড। মার্কাস তার ল্যাপটপটা ধাড়াস করে বন্ধ করে দিল। সে ভোলার চেষ্টা করল, কিন্তু গভীর রাতে সে এখনো সংগ্রহের অন্যান্য মূর্তিগুলোর কথা ভাবে। তাদের মধ্যে কতজন একসময় ওর মতোই প্রহরী ছিল, যারা হয়তো বেশি দেখে ফেলেছিল। আর সবচেয়ে ভয়ের প্রশ্নটা, ওরা তাকে যেতে দিল কেন? ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। একটা অজানা নম্বর থেকে টেক্সট, তোমাকে নিয়ে আমাদের কাজ এখনো শেষ হয়নি মার্কাস, তুমি আমাদের সবচেয়ে ভালো সাক্ষী ছিলে। পথটি এখনো খালি। মিউজিয়ামের একজন নতুন প্রহরীর প্রয়োজন, আর সংগ্রহের জন্য সব সময় নতুন জিনিসের প্রয়োজন। মার্কাস তার অ্যাপার্টমেন্টের দরজার দিকে তাকিয়ে রইল। ডেড বোল্টটা নিরাপদে লক করা আছে, কিন্তু ও দিব্যি গেলে বলতে পারে যে ও বাইরে করিডোরে পায়ের শব্দ শুনতে পাচ্ছে, আর দরজার নিচ দিয়ে ভেসে আসছে সেই ন্যাপথালিনের হালকা মিষ্টি গন্ধটা। দেখার জন্য ধন্যবাদ। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি শিগগিরই আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।